মানে তান্ত্রিক হোক, জ্যোতিষ হোক, আমি যাই হোক, তাদের মৃত্যুটা পর্যন্ত ভালো হয় না, কারণ তারা অনেক মানুষের ক্ষতি করছেন। তাদের মৃত্যুটা পর্যন্ত ভালো হয় না, মৃত্যুটাও হয় যন্ত্রণাদায়ক। অনুরোধ করব, ব্ল্যাক ম্যাজিক কাউকে করবেন না, কারুর দ্বারাও করবেন না, সতর্ক থাকুন। এই ক্ষেত্র থেকে যদি বিশ্লেষণ করা হয়, মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে। আমি সেরকম কোনো খারাপ গ্রহের প্রভাবও খুব একটা দেখছি না, যদিও শনির একটা তৃতীয় দৃষ্টি পড়ে আছে, কিন্তু শনি কোত্থেকে দিচ্ছেন না একাদশ ঘর থেকে দিচ্ছেন। সুতরাং আমি মনে করছি যে এই সময়কালটায় মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে। নেহাত কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিঞ্চিত। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। বৃষ রাশির এবং বৃষ লগ্নের আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, 2025 সালের জুলাই মাসে মাসিক রাশিফল, গোচরকালীন রাশিফল, অর্থাৎ জুলাই মাসে গ্রহ এবং নক্ষত্রের যে অবস্থান, সেই অবস্থান আপনার রাশি এবং লগ্নকে কিভাবে প্রভাবিত করছে, আপনার জীবনে কোন কোন দিকে কীরকম প্রভাব নিয়ে আসবে, আমরা 12টি ঘর নিয়ে আলোচনা করব। আপনি দেখতে পাচ্ছেন এখানে 12টা ঘরেই কিন্তু আমরা বর্তমান যে গোচরকালীন যে গ্রহগত অবস্থান, সেই জায়গাটা এখানে লেখা আছে। রাশি এবং লগ্ন আমরা এক নম্বর হাউসকে ধরেই আমরা করছি পুরো জায়গাটা। আপনারা বোর্ডের দিকে লক্ষ্য রাখবেন। আলোচনা আমাদের শুরু হচ্ছে। আলোচনার শুরুতে আরেকটা বিষয় আপনাকে জানাই, যারা কমেন্ট করেছেন এর আগের এপিসোডগুলোতে, সেখান থেকে আমরা কমেন্ট অবশ্যই নিচ্ছি, এবং পাশাপাশি আপনাদের যে সমস্ত মতামত আপনারা কমেন্ট বক্সে লিখেছেন এপিসোডের জায়গা থেকে, সেটাও আমরা মাথায় রেখে এপিসোড এগোবো। আপনি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা আলোচনায় চলে যাওয়ার পর তখন সাবস্ক্রাইব করার কথা আপনিও ভুলে যাবেন, আর আমি হয়তো বা বলতে ভুলে যাব। গোবিন্দবাবু, বৃষ রাশি জুলাই মাস 2025 সালের এই নিরিখে দাঁড়িয়ে এনাদের যা প্রকৃতি, বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষের যা প্রকৃতি, আমি সেই প্রকৃতিটায় কতখানি চেঞ্জ হবে সেটা তো জানবো। 12টা হাউসে কী কী ফল পাবে, এনাদের প্রকৃতি কি আছে আপনার দৃষ্টিতে, আপনার এত বছরের অভিজ্ঞতায়। একটু শাস্ত্রীয়ভাবে প্রথমে বলে নিই, তারপর ব্যাখ্যাটা করলে মনে হয় সুবিধে হবে। একদম একদম। পিথুল গলকোপলহ স্থূল নেত্রল্পবাদী কুল জনহিতকারী প্রয়াস সূক্ষ্মসেবী দ্বিজগুরু সুরভক্ত শ্লেমা বাত স্বভাব শীত কুটিল কেশাগ্র রোমযুক্ত বিশাখা। অর্থাৎ এদের গল এবং কপোল দেখতে সুন্দর হয়, নেত্রটা, চোখ খুব সুন্দর হয়, আকর্ষণীয় চক্ষু, কারুর হয়তো বিস্ফারিত, কারুর হয়তো একটু টানা টানা, যে চোখগুলো মনোরম এবং আকর্ষণীয়। বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতকের এই ধরনের চোখ দেখতে পাওয়া যায়। এরা কুলজনের হিতকারী, অর্থাৎ নিজস্ব যে কুল আছে সেই সব মানুষজনের খুব হিতকারী ব্যক্তি, এবং এরা সুখের সন্ধানে ছোটে, একটু সাজগোজ এই জাতীয় তার সন্ধানে ছোটে। দ্বিজ গুরু দেবতা এদের কিন্তু এরা ভক্ত হয়। শ্লেমা বাত জাতীয় রোগ এদের আসে, এবং এদের চুলগুলো অগ্রভাগটা কিছুটা কোঁচকানো থাকে, গায়ে লোম থাকে। এটা হচ্ছে শারীরিক একটা বৈশিষ্ট্য পুরুষের ক্ষেত্রে, এটা বললাম। আচ্ছা। আর নারীদের ক্ষেত্রে বিশ্বস্থিতে রোহিণী বল্লভে চ বিনীত বেশা বহুশাস্ত্র দক্ষা পতিব্রতা বিত্ত বিবেকযুক্তা নারী ভবেত কামকলা বিদগ্ধা। অর্থাৎ এরা কিন্তু একটু স্বামী প্রেয়সী হয় এবং সাজগোজ ভালোবাসে। কিন্তু সাজগোজটা কখন ভালোবাসে জানেন? সব সময় নয়, কোথাও একটা অনুষ্ঠান হবে,
সেই জায়গায় মেলা বা বিবাহ বা কোনো পুজো, এই জায়গায় সাজতে ভালোবাসে। এরা কিন্তু সাজার জিনিস সব রাখে, স্টক রাখে, কিন্তু সব সময় সাজে না। বিশেষ বিশেষ পরিবেশ অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের সাজ তারা পছন্দ করে। বেশ, এবার এরা কিন্তু প্রতিব্রতা হয় এবং বিবেকবানও হয়, এবং এরা কামকলায় বিদগ্ধা। কামকলাতে এদের একটা পারদর্শিতা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে রাশিগত দিক থেকে আমি যেটুকু বললাম, এদের এরকমই পাওয়া যায়। বেশ। আর লগ্নেও খুব একটা ফারাক কিন্তু দেখা যায় না। লগ্নেও প্রায় একই রকম ফল দেখা যাচ্ছে। বৃষ লগ্নে ভবে জাত গুরু ভক্ত প্রিয়ংবধ গুণী কৃতি ধনী লুব্ধ সুর সর্বজনপ্রিয়, প্রায় কাছাকাছি একই। মেয়েদের ক্ষেত্রেও একই। বিষদয়ে সত্তরতা মনোজ্ঞা বিনীত চেষ্টা প্রতিবল্লভাচ নারী ভবেৎ সর্বকলা সুদক্ষা সবর্গ রক্ষা দ্বিজ ভক্ত দেবা। বেশ, ঘটনা হচ্ছে যে এই যে রাশিফলের এপিসোডে আমরা শাস্ত্রের যে কথা শুনছি, হ্যাঁ, এখন এই শাস্ত্রের শ্লোকের সাথে অনেকের জীবনে কিন্তু একেবারে হুবহু মেলে না, মেলে না। বা আমরা এই যে গোচরকালীন জায়গা থেকে আলোচনা করছি, এখানেও আপনাদের জীবনের সাথে 100% মেলে না। অনেকে প্রশ্ন করেন, মানে কমেন্টে লেখেন আর কি, যে কই আমার সাথে তো মিলল না। যে যে গ্রহের অবস্থান যে যে হাউসে এই মুহূর্তে আছে, যেমন ধরুন চতুর্থে মঙ্গল এবং কেতু আছে, আপনার জন্মছকে যদি ওই চতুর্থ হাউসে মঙ্গল এবং কেতু থাকে, তাহলে এই গোচরকালীন জায়গায় আমরা যে ফলাফল আলোচনা করব আপনার সাথে 100% মিলবে। অর্থাৎ গোচর আপনাকে তখনই ফল দেবে 100% আপনার জন্মছকের গ্রহগত অবস্থানের সাথে যদি 100% মিলে। আমরা একবার এদিকে যাই। প্রথম আমি ওনাদের পাঠানো যে সমস্ত কমেন্ট আছে সেই কমেন্ট থেকেই আমি যাই। এর আগে বৃষরাশির এপিসোড তপেশবাবু করেছিলেন, যাই হোক আমি সেই জায়গা থেকেই প্রশ্নগুলো নেওয়া শুরু করি আর কি। একজন বলছেন যে ইদানিং আমার মনে হচ্ছে যে আমার বোধহয় খুব একটা ভালো কিছু হবে না, বা আমার সাথে আমার জীবনে বোধহয় কিছু খারাপ হবে তার মনে হচ্ছে। 1 নম্বর জায়গা যেহেতু মন এবং শরীরের জায়গা, লগ্নের জায়গা, আপনি নিজের মতো করে এবার আলোচনা করুন। মাঝখানে যে প্রশ্ন পাঠিয়েছেন আমি আপনাকে জিজ্ঞেস করে নেব। 1 নম্বর ঘর থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতা আমরা আলোচনা করি। হ্যাঁ, এখানে দেখুন উনার শুক্র কিন্তু দ্বাদশে ছিল, এখন কিন্তু লগ্ন বা রাশিতে প্রবেশ করে গেছে এই জুলাইতে। তাইলে লগ্ন বা রাশির অধিপতি তিনি স্বগৃহে অবস্থান করছেন, এর চেয়ে খুব ভালো কোনো কিছু হওয়ার নেই, প্রথমত শারীরিক মানসিক দিক থেকে। একদম তাই। আচ্ছা, এই জায়গায় চন্দ্রের অবস্থান ধরে আমরা আলোচনা করছি। চন্দ্রের এটি কিন্তু উচ্চস্থল, যদিও তিনি তুঙ্গস্থলও বলা হয়, কিন্তু তুঙ্গ মাত্র তিনি 3 ডিগ্রি থাকেন। আচ্ছা, কিন্তু স্থলটা হচ্ছে তুঙ্গস্থল। তাইলে চন্দ্রেরও উচ্চস্থল, আর শুক্র তার নিজের গৃহে এই জুলাইতে অবস্থান করছেন। সুতরাং এই ক্ষেত্র থেকে যদি বিশ্লেষণ করা হয়, মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে। আমি সেরকম কোনো খারাপ গ্রহের প্রভাবও খুব একটা দেখছি না, যদিও শনির একটা তৃতীয় দৃষ্টি পড়ে আছে, কিন্তু শনি কোত্থেকে দিচ্ছেন না একাদশ ঘর থেকে দিচ্ছেন। সুতরাং আমি মনে করছি যে এই সময়কালটায় মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে। নেহাত কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিঞ্চিত একটু খারাপ গেলেও যেতে পারে নক্ষত্র কারণে, না হলে কিন্তু খুব একটা আমি খারাপ দেখছি না। বেশ। আচ্ছা, আমরা তার পরের জায়গা থেকে দ্বিতীয় ঘর, আমরা এখান থেকে মূলত যে বিষয়টা আলোচনা করি সঞ্চয়। এর সাথে কিন্তু অনেক কিছু আলোচনা হয়, কুটুম্ব আলোচনা হয়, খাদ্য আলোচনা হয়, সেগুলো আলোচনা হয়। মূল কিন্তু আমরা দেখি আমার সঞ্চয়টা কি হবে, আর্থিক সঞ্চয়। দেখুন এখানে একাদশপতি বৃহস্পতি এবং তিনি অষ্টমপতিও, অর্থাৎ ধনুরাশির অধিপতি, তিনি অষ্টমপতি মীনের অধিপতি হয়ে তিনি কিন্তু সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘরে সঞ্চয় স্থলে অবস্থান করছেন। সুতরাং বৃহস্পতির মতো গ্রহ সঞ্চয়স্থলে যেহেতু অবস্থান করছেন, এখানে খুব একটা খারাপ ফল আসবে না। সঞ্চয় যথেষ্ট বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে এই জায়গায়। তবে হ্যাঁ, এই জায়গায় বলে নিই, যারা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, বৃহস্পতির এই সুফলটা তারা ততটা পাবেন না।
আচ্ছা, কারণ বৃহস্পতি বিপদ তারাই বসে গেছেন তাদের ক্ষেত্রে, হ্যাঁ তাদের ক্ষেত্রে। আচ্ছা। না হলে কিন্তু কৃত্তিকায় খেমে বসছেন, আর মৃগশিরায় কিন্তু সম্পদে বসে গেছেন, তার ভালো মানে ফল পাবেন। ভালো ফল পাবেন। কেবলমাত্র বিপদে বসছেন কোথায়? রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, সুতরাং তাদের একটু সচেতন থাকতে হবে। তথাপি রোহিণী নক্ষত্রে যে অন্যান্য যে গ্রহের অবস্থান তা কিন্তু ভালো ফল দিচ্ছে। বেশ, আমরা তৃতীয় তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, এইগুলো আমরা আলোচনা করে থাকি। মূলত ভ্রাতা, বল, বিক্রম, সাহস, এই জায়গায় দেখুন বুধ বসে আছেন, রবি কিন্তু 16 তারিখ প্রবেশ করছেন তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে রবি ভালো ফল দেন, সুতরাং বুধ এবং রবির একটা সংযোগ ঘটছে। এবং এখানের অধিপতি অর্থাৎ এই তৃতীয় ঘরের অধিপতি সরাসরি লগ্ন বা রাশিতে থাকছেন, একদম। সুতরাং যোগাযোগ একটা বাড়বে, সাহসিকতা বাড়বে, পরাক্রমতা বাড়বে। যদিও বুধ তৃতীয় ঘরে ভালো ফল দেন না, কিন্তু যেহেতু বুধাদিত্য যোগ একটা তৈরি হয়ে যাচ্ছে, রবির যেহেতু হ্যাঁ রবির অবস্থান আসছে, চলে আসছেন, সেই ক্ষেত্রে আপনার 16 তারিখ থেকে সময়টা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে দেখবেন একটা বৃহত্তর জায়গা তৈরি হয়ে যাবে। 16 জুলাইয়ের কথা বলা, হ্যাঁ জুলাই যা বলছি, জুলাইয়ের কথা বলছি। আচ্ছা, সাহসও বৃদ্ধি পাবে যথেষ্ট, এবং পরাক্রমতা থাকবে। তিনি যেই কাজ করুন না কেন, কাজের মধ্যে একটা পরাক্রমতা, সাহসিকতা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবারে চলে যাই চতুর্থ ঘর। চতুর্থ ঘর মূলত যেটা আলোচনা করা হয় যে বন্ধু গৃহ, এটাকে বলা হয় সংসার, হ্যাঁ এবারে পরিবার বোঝানো হয়। মায়ের শরীর স্বাস্থ্য এখান থেকে আলোচনা করা হয়, গাড়ি বাড়ি ইত্যাদি আলোচনা করা হয়। সেই ক্ষেত্রে মঙ্গল এবং কেতু অবস্থান করছেন চতুর্থে। দেখুন চতুর্থে কিন্তু মঙ্গলের কেতু দুজনই খুব একটা ভালো ফল দেন না, কিন্তু নক্ষত্র ভিত্তিক একটু দেখার দরকার আছে। অমনি গৃহ হিসাবে ভালো ফল দেন না। চতুর্থে কি করেন? মঙ্গল একটু ভ্রমিত করে ফেলেন, ভুলভাল করিয়ে দেন। মানে সেটা কি জেদের বশে ভুল হবে? হ্যাঁ জেদের বেশে হোক, যে কোনো কারণে হোক, মাথাটাতে গরম, একটু তো ক্ষতকারী গ্রহ মঙ্গল, তো ক্ষত্রিয় একজন সৈনিক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা একটা উদ্দেশ্যহীন ভ্রমণ হয়ে যাবে। কোনো কাজে গেলেন, ফল হলো না, এরকম একটা ভ্রমণ হয়। একটু দুশ্চিন্তা বাড়ে, হ্যাঁ একটু দেখা যায় যে শরীর স্বাস্থ্যেরও সমস্যা মাঝে মধ্যে আসে। আর কেতু সেখানে বসে আছে। কেতু মাথায় রাখবেন, যে গ্রহটি সাথে বসবে না, কেতু তাকে বল দান করবে। অর্থাৎ সে যদি খারাপ করে, তাকে খারাপ বলটা দিচ্ছে, আচ্ছা, ভালো করলে ভালো বল দিচ্ছে। কেতুর চরিত্র হচ্ছে এইটা। হ্যাঁ, তাইলে এক কথায় একটা বাজে ভাষা বলা হয়, জানেন তো, মানে কেতু হচ্ছে মঙ্গলের সাগরেদ বলতে পারেন, কুজবৎ কেতু। সেটা ভাষাটা অনেকে খারাপ বলে, আমি বলছি আপাতত সাগরেদ বলে বলছি আর কি। হ্যাঁ, এবারে কুজবৎ কেতু, তাহলে কুজ মানে মঙ্গল, তার সাথে তারই অধীনস্থ, তারই সহযোগী উপস্থিত, মানে খারাপটা করলে খারাপের দিকে যাবে, বেশি করে করাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, মঙ্গল চতুর্থ ঘরে বসলেও আপাতত আমি যেটুকু দেখছি, একটু যদি ধৈর্য রাখেন তাইলে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। এবং বিশেষ করে ব্যবসায়ীরা অবশ্যই ভালো ফল পাবেন। আচ্ছা, সেটা পরবর্তী ক্ষেত্রে যাচ্ছি আলোচনায়, কথাটা বুঝলেন? অবশ্যই। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু একটু তাইলে চতুর্থ ঘর অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো চিকিৎসার জন্য যাচ্ছেন, এই জায়গায় যাওয়া হলো, বেকার হয়ে গেল, এই ডাক্তারটা আমার পছন্দ নয় বা ডাক্তারটা ভালো নয়। কোনো এইখান থেকে গৃহ ক্রয় বিক্রয়ও তো ভাবা হয় যে একটা গৃহ করলাম, কি ফ্ল্যাট কিনলাম, কি গাড়ি কিনলাম, দেখা গেল একটা খবর পেয়ে চলে গেলেন, দিয়ে সেটা কিন্তু খুব একটা সাকসেসের জায়গায় গেল না, মানে যাওয়াটা একটা যেন বেকার যাওয়া হয়ে গেল। হ্যাঁ, এরকম কিছু কাজ ঘটাবে এইখানে, ঘটবেও এই জায়গাটায়। তাইলে আমাদের কি করতে হবে? একটু সচেতনভাবে যেতে হবে, কারণ এই জায়গাটাই কিন্তু আবার একটা রাহুর দৃষ্টি পড়ে আছে। দেখুন রাহু যে জায়গায় আছে, ভালো জায়গায় আছে, আমি সেটা পরে আলোচনা করছি, কিন্তু তার দৃষ্টিও একটু ভ্রমিত করবে এই জায়গাটাকে, কারণ তার চরিত্র তো সেইটা না। তার জন্য কোনো কাজে যাওয়ার আগে এই জাতীয় চতুর্থ ঘর থেকে যে মায়ের চিকিৎসা সংক্রান্ত, কি একটু গাড়ি কিনবো, কি একটা বাড়ি কিনবো, এই যে ভাবনাবোধগুলো, এইগুলো যখন করতে যাবেন একটু ভালো করে খোঁজ খবর নিয়ে যেতে হবে। কাগজপত্র যে জায়গাটা আছে, জায়গাগুলো দেখে নিতে হবে। কিছু ভুল ভাল হওয়ার সম্ভাবনা অবশ্যই থেকে যাচ্ছে। চলে যাই একদম এখান থেকে একটা শিক্ষা, যেটা প্রাথমিক মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা শিক্ষাটাও ভাবি। সেই ক্ষেত্রে যারা পঠন পাঠন করছেন, ভর্তি হতে চাইছেন, একটা কলেজ চুজ করতে চাইছি, কি বিদ্যালয় বিদ্যাভবন চুজ করতে চাইছি, সাবজেক্ট চুজ করতে চাইছি, সেগুলো আগে থেকে ভাবুন।
না হলে ঠিক জায়গায় কোনো রকমে করে দিলাম তো পুরোটা ভুলভাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ শিক্ষা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সাবজেক্ট যদি চুল ভুলে হয়ে যায় তাহলে কি হবে, সেই ভুলটা তো একটা পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট খারাপ প্রভাব ফেলবে না। সেই জন্য বিশেষ করে আমি ছাত্রছাত্রীদের বলবো আপনারা সতর্ক। অন্যান্য ক্ষেত্রকে শুধরে নেওয়া যায়, এখানে একটা লাইফের ব্যাপার আছে, পুরো লাইফ, সেই জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে পঞ্চম স্থল। আচ্ছা, পঞ্চমে যাওয়ার আগে আচ্ছা আমি একটা প্রাপ্তি স্বীকার করে নিই। হ্যাঁ, শুভ্রা দাশগুপ্ত তিনি লিখছেন যে এটা এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, আর আপনাদের আলোচনা শুনলে আমার নিজেরও শিখতে ইচ্ছে করে। আরেকজন তিনি বলছেন যে আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগে, আমার হাত দেখে কি রাশিফল দেখা যায়? আচ্ছা, আপনাদের দুজনকেই আমি প্রথমজনকে ধন্যবাদ জানাই, এবং যারা আপনাদের ভালো লাগছে এবং হাত দেখে রাশিফল, হ্যাঁ অবশ্যই হাত দেখে বলা যায়। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আপনি যেহেতু মহিলা একজন, উনি তো আপনার বাঁ হাতের তালুর ছবিটা পাঠাবেন, আর পুরুষ হলে তাহলে ডান হাতের পাঠাবেন। আর আপনি শিখতে চাইছেন, দেখুন শেখানোর বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে শিখতে গেলে ফিজ অনেক, বাকি অন্যান্য জায়গায় বলবে অল্প খরচে আপনি শিখতে পেরে যাবেন, না এখানে আমাদের টাইম লাগবে, মিনিমাম 1 বছর টাইম দিতে আপনাকে দিতে হবে, এবং ফিজ অনেক ফিজ। আমি সেটা এপিসোডে বলছি না, আপনি যোগাযোগ করবেন, মানে যদি সেই রকম একদম প্রিপারেশন থাকে কারো যে না আমি শিখতে চাই, কিন্তু ফিজ যাই হোক না কেন অনেকটা ফিজ, বছর খানিক টাইমও দিতে হবে, তাহলে হবে। আমি একটু শুধরে দিই হ্যাঁ বিষয়টা ওনার কমেন্টের ভিত্তিতে। ম্যাডাম যেটা জানতে চেয়েছেন এখান থেকে রাশিফল বলা যায় কিনা, দেখুন হাত থেকে রাশিফল আসে না, আপনার ভাগ্য বলে দেওয়া যায়, আপনার কর্ম কি হবে, আপনি কোন পথে এগালে সুনির্দিষ্ট পথে পৌঁছাবেন, সুনির্দিষ্ট জায়গায় পৌঁছাবেন, সব কিছুই বলা যাবে, কিন্তু এটা ঠিক রাশিফল নয়, এটাকে হস্তরেখা বিচার আমরা বলছি। হ্যাঁ, মানে ওই অ্যাঙ্গেলে আর কি, মানে কি রাশি কি লগ্ন হাত দেখে না, ওইগুলো হয় না, মানে হবে না, হয় না নয় একেবারে পুরোটা, এখানেও টুইস্ট আছে, আছে হয়, কিন্তু এই ফিজে হবে না। তখন ওই হাত দেখে যদি রাশি এবং লগ্ন বের করতে হয় তাহলে একজন জ্যোতিষীর মিনিমাম 15 দিন সময় লাগবে। এবার সেই ফিজটা কি দেয়া, মানে আপনারা কি দেবেন? সেটা তো দেবেন না। তো স্বাভাবিক কারণে অল্প এতে আমাদেরকে ওই কারণে বলতে হয়েছে না, আপনি আপনার ভাগ্যের ফলাফল আপনাকে বলে দেওয়া হবে, সেক্ষেত্রে আপনার অতীত আমরা মেলাবো, চিন্তার কোনো কারণ নেই। ভবিষ্যতের ডায়লগবাজি আমরা করি না, ভবিষ্যতের সম্ভাবনার কথা ভাগ্যকেন্দ্র বলে, এবং সেটা বলে আপনার বর্তমান এবং অতীত, আপনি অতীত কি ফেলে এসেছেন আর বর্তমানে কি চলছে সেটা আপনাকে জিজ্ঞাসা না করে আমরা নিজেরা বলবো আগে, যদি মেলে তারপর ভবিষ্যতের দিকে আপনি কি কি প্রশ্ন করবেন সেই দিকে তারপরে যাওয়া যাবে, কেমন? আচ্ছা, আমরা পঞ্চম হাউসে যাচ্ছিলাম, পঞ্চম জায়গা প্রেমের জায়গা। তো এক্ষেত্রে আমি এই যে মঙ্গল কেতুর জায়গা থেকে আমি চতুর্থ হাউসের একটা এক্ষেত্রে মানে একটা কমেন্ট দেখলাম যে বাড়িতে যাদের ঝামেলা বা ইত্যাদি ইত্যাদি, তো তাহলে এক্ষেত্রে মঙ্গল এবং কেতুর জায়গায় বাড়িতে কি কোনো গুপ্তভাবে একটা ঝগড়াঝাটি, মাথা গরম এইরকম কিছু কি একটা চলবে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখুন এখানে মঙ্গল কেতু পৌঁছে গেছে, কেতু হচ্ছে গুপ্তকারক গ্রহ, কেউ গুপ্ত পরামর্শ দিল, কোনোভাবে তার পেছনে একটা ইন্ধন যোগাতে পারে, যে ইন্ধনে মঙ্গল মাথাটা গরম করবে, এটা একটা হয়। তারপর এই যে এর সিংহ, এটা সিংহ রাশির ঘর, এর অধিপতি রবি, তিনি যতক্ষণ দ্বিতীয় থাকছেন 15 তারিখ পর্যন্ত, তিনি কিন্তু সেই জায়গাটায় একটু সমস্যা করবেন। থার্ড হাউসে এলে আবার ঠিক হয়ে যাবে। অত প্রথমার্ধ জুলাইয়ের, মানে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত খুব একটা ভালো দেখছি না। না, মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে, সোজা ভাষায়। বাড়িতে আপনার পেছনে কথাবার্তা চলবে, ইত্যাদি ইত্যাদিগুলো চলবে, 15 তারিখ পর্যন্ত মাথা ঠান্ডা রাখুন। তারপরে আপনি মাথা গরম করবেন না, তাও গরম করবেন না। পরিবার তো গোচরকালীন জায়গায় এই যে এপিসোড আপনি দেখছেন, এর ফায়দা এটাই না যে আপনি জানেন যে আপনার মাথা গরম হবে, আপনাকে মাথা গরম করা যাবে না। এবার নেহাত দেখছেন, তাহলে আপনার জন্মছক দেখতে হবে, কেননা ওখানে মগজমারি হয়ে আছে, সেটাকে শোধরাতে হবে। আচ্ছা, একটু সতর্কবাণী। আচ্ছা বলুন। এই রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের পরিবারের সকলের প্রতি একটু সজাগ থাকতে বলুন। কোনো দংশন ঘটতে পারে, কোনো ধরনের দংশন, মানে কুকুরে কামড়াতে পারে, পোকায় কামড়াতে পারে, সর্পদংশন, বৃশ্চিক দংশন, বা এরকমও দেখা যায় ষাঁড়ে গুটিয়ে দিল, আচ্ছা এরকম কিছু ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে সেখান থেকে একটা শারীরিক জায়গা, পরিবারের লোকেদের, এটা তো পরিবার এখান থেকে বিবেচনা করা হয়, তাদের একটা এরকম
হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে আপনি পঞ্চমে গেছিলেন। পঞ্চমের হ্যাঁ, প্রেমের যে জায়গা, হ্যাঁ, তো প্রেম সম্পর্কের মধ্যে যারা যেতে চাইছিল বা প্রেম সম্পর্ক যাদের জীবনে আসছে এই মুহূর্তে, তাদের সেই প্রেম আসলে কতটা প্রেম নাকি ছলনা? না, এই মুহূর্তে শুনুন, প্রেমের জায়গায় শনির দৃষ্টি পড়ে আছে পঞ্চমে। একদম মীন রাশির ছলনা যদি করেন ওখানে কোনো রাস্তা নেই, শনিদেব ওই প্রেম সংগঠিত হতে দেবেন না। কে ছলনা করছে? হ্যাঁ, যিনি আসছেন তিনি ছলনা করছেন নাকি উনি ছলনা করবেন? একটা কথা হচ্ছে, উনার পঞ্চমপতি তৃতীয় চলে গেছেন বুধ, অতএব উনি যে পার্টনার, ওনার যে পার্টনার আসছেন ওর থেকে সাবধান। ওর দেখবেন কথাবার্তার ধরন আলাদা, একটা তার আপনার ভাষায় বলি কী সব মগজমারি বলেন না, ওখান থেকে সাবধান। তবে হ্যাঁ, শনি সতর্ক দৃষ্টি রেখেছেন, আপনাকে কিন্তু জাগিয়ে দেবেন যে একদম তাই, এ কিন্তু এইটা করতে চাইছে, সতর্ক থাকা ঠিক আছে। একদম তাই, একদম তাই। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলি, হ্যাঁ, এই সময়কালটায় একটু সচেতন থাকতে হবে আপনাদের। যদিও একাদশ ঘর থেকে শনি দৃষ্টি রেখেছেন, খুব ভালো, কিন্তু এই পঞ্চমের অধিপতি তৃতীয় জায়গায় চলে গেছেন, তৃতীয়। যোগাযোগ কিন্তু হবে, যোগাযোগ হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। মেবি একটু ভুল হওয়ার সম্ভাবনা হতে পারে, সতর্ক থাকুন। কোন দিকে ভুল হতে পারে? মানে একটা কলেজ চুজ কি কোনো, এরা তো বড় বড় জায়গায় পড়াশোনা করেন উচ্চশিক্ষা, সেই ক্ষেত্রে দেখা যাবে সাবজেক্ট কোনো চুজের ক্ষেত্রে, বা একটা টিউশন নিচ্ছেন, সেই মাস্টারটি যে পছন্দ করবেন সেই ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু টুকটাক ভুল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, খুব একটা সুখকর নয়। আচ্ছা, তো রোগ, রিপু এবং ঋণ এই জায়গা থেকে বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন এই জুলাই মাসে ওনার জীবনে ঠিক কি ঘটতে চলেছে? এই জায়গায় বৃহস্পতির একটি পঞ্চম দৃষ্টি এবং রাহুর একটি পঞ্চম দৃষ্টি পড়ে আছে। আচ্ছা, আর এই রাস্যাধিপতি, ষষ্ঠ ঘরের অধিপতি স্বয়ং লগ্ন বা রাশিতে বসে গেছেন। বেশ। দশমে রাহু ভালো ফল দেন, বৃহস্পতিও ভালো জায়গায় বসছেন, ভালো ফল দিচ্ছেন। সুতরাং আপনারা শত্রু জয় করতে পারবেন। মালি মোকদ্দমা চলছে, এই সময়টা কিন্তু আপনার শত্রুকে পরাজিত করতে পারবেন। মালি মোকদ্দমায় একটা জয়ের অবশ্যই স্বাদ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, শত্রু খুব একটা হেঁটে উঠতে আপনাকে পারবে না, তবে যেটা পরিবারের মধ্যে একটা কানভাঙানি ব্যাপার আগে আলোচনা করছিলাম, সেখানে আপনাকে একটু সচেতন থাকতে হবে। বাইরের শত্রু খুব একটা কিছু করতে পারবে না। একদম তাই। আচ্ছা, তাইলে শত্রু গেল, মালি মোকদ্দমার বিষয় গেল। রোগ তো বললাম, রোগের সেরকম কোনো প্রভাব থাকবে না, কারণ বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি, দুজন ভালো জায়গা থেকে দৃষ্টি দিচ্ছেন, এবং স্বয়ং রাস্যাধিপতি তিনি কিন্তু চলে গেছেন লগ্ন বা রাশিতে। সুতরাং রোগ ব্যাধি বরং উপশমের দিকে যাবে, নতুন করে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আপাতত জুলাই মাসে। আর কি জানতে চাইছেন? রিপু, ঋণ, যাদের ঋণ, আচ্ছা, ঋণ হবে না, না আমি বলছি যাদের ঋণ ছিল, হ্যাঁ, তারা সেই ঋণের জায়গা থেকে কতখানি সুরাহার দিকে তারা এগোতে পারে? অবশ্যই মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তারা তো ঋণ শোধ করবেনই, বরং সঞ্চয় করবেন। কেবলমাত্র রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের একটুখানি সতর্কভাবে চলতে হবে। তথাপি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতকদের এই সময় হচ্ছে সঞ্চয়ের সময়। সঞ্চয় করুন। আপনি যদি চেষ্টা করেন, ঋণ তো শোধ হবে, উপরন্তু আপনি সঞ্চয়ও করতে পারবেন, কারণ অন্যান্য গ্রহাবস্থানও আপনাকে ভালো ফল দিচ্ছে। সপ্তম হাউসের জায়গা থেকে আমি আপনার কাছে একেবারে সরাসরি যে বিষয়টা জানতে চাইব, অনেকের ডেট আছে এই জুলাই মাসে, কোর্টের ডেট আছে অনেকের। তো আপনি একটু আগেই মামলা মোকদ্দমার জায়গা থেকে বলেছেন জয়ী হবে, কিন্তু আমি বলছি বিবাহিত জীবনের যে মামলা মোকদ্দমার যে জায়গাটা, এই প্যারামিটারে, সেই নিরিখে তো উনি কি জয়ীর দিকে যাবেন, মানে কোনো একটা সুরাহার দিকে যাবে? অবশ্যই সুরাহের দিকে যাবে, কারণ মঙ্গল চতুর্থে বসলেও সরাসরি সপ্তমের দৃষ্টিটা রেখেছেন, তার চতুর্থ দৃষ্টি পড়ে আছে। এবারে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখুন, নিষ্পত্তি চলছে, অনেকের ডেট আছে, এটা ঠিক কথা। আমি যে নিষ্পত্তি হয়ে যাবে খুব একটা আমি সেটা দেখছি না, কিন্তু আচ্ছা, কিন্তু যেটুকু অগ্রগতি হবে সেটা আপনার পক্ষে যাবে। হ্যাঁ, আর বিবাহ করতে পারেন, সময়টা কিন্তু খারাপ নয়, ভালো, কারণ মঙ্গল তার নিজের ঘরে দৃষ্টি রেখেছেন। বিবাহ আপনি করতে পারেন, সময়টা ভালো। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট সময় ভালো, বিশেষ করে যারা জমি বাড়ি ইত্যাদির কেনাবেচার ব্যবসা করেন, বিল্ডিং নির্মাণের ব্যবসা করেন, বা
আপনার যদি চায়ের ব্যবসা কারু থাকে, মানে গুঁড়ো চার কথা বলছি আমি, আচ্ছা, গুঁড়ো চা, হ্যাঁ, তার ব্যবসা করেন, যদি আপনি শুকনো লঙ্কার ব্যবসা করেন, মানে এই জাতীয় মঙ্গলের বিজনেসগুলোর কথা বলছি, সেটা কিন্তু যথেষ্ট সুফল পাবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে ধরুন যারা অপবাদ পাচ্ছিলেন, তাদেরকে যারা অপবাদ দিচ্ছিল, তারা কি সামনে আসবে, মানে মুখোশ খুলে বেরোবে? এবং এই অপবাদের যে মানে চলাচলটা আর কি, অপবাদ যেটা উনি পাচ্ছিলেন, ওনাকে অন্যায় রকম ভাবে অপবাদ দেওয়া হচ্ছিল, তো সেই জায়গাটা মানুষ যে ভুল বুঝছিলেন ওনাকে, ওনার প্রকৃত মানে যে জায়গাটা, সেটা সত্যটা কি উঠে আসবে? উনি কি ওনার সম্মানটা ফেরত পাবেন? হ্যাঁ, কিছুটা দেখা যাচ্ছে। এটা দুটো ঘর থেকে সাধারণত একটু বিবেচনা করতে হয়। মূলত একটা ধ্বংস, ক্ষয়ক্ষতি ইত্যাদি, অপবাদ অপযশ অষ্টম থেকেও কিছুটা বিবেচনা করতে হয়, আর দ্বাদশ থেকে কিছুটা বিবেচনা করতে হয়। দেখুন, অষ্টমের অধিপতি তিনি দ্বিতীয় বসে গেছেন, আর দ্বাদশের অধিপতি তিনি চতুর্থে কেতু যুক্ত হয়ে চতুর্থে বসছেন। দেখুন, এই জায়গায় গোপনে কিছু করতে চাইবে, গোপনে কিছু অপবাদ করতে চাইবে, কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে ফোকাসে এসে যাবে, মানে আসল সত্যিটা, উনি যে অন্যায় করেননি, হ্যাঁ, সেটা কিন্তু যার কান ভাঙাচ্ছে সে কিন্তু বুঝতে পারবে যে না, এই ইচ্ছা করে কান ভাঙাচ্ছে, এর কোনো একটা স্বার্থ চরিতার্থ হয়নি, এবং এখানে কোনো একটা স্বার্থ চরিতার্থ করবে, এই কথাটা বলে, হ্যাঁ, কিছুটা প্রকাশ্যে আপনি জানতে পারবেন, কিছুটা আপনার সামনে উন্মোচিত হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিকের মধ্যে যারা পড়ে আছেন, হ্যাঁ, মূলত ব্যবসা সংক্রান্ত জায়গা থেকে, অর্থকরীর জায়গা থেকে, বিবাহের জায়গা থেকে, একটা মানে ব্ল্যাক ম্যাজিক এই ধরনের, তো সেই জায়গাগুলোর আশঙ্কা বর্তমানে বেড়ে যাওয়ার ক্ষেত্রে কতটা, নাকি না কম? না, যেরকম আছে সেরকম কোনো বাড়ার লক্ষণ নেই না। চতুর্থে কেতু বসে আছে, গোপনে একটু হিংসা ইত্যাদি এগুলা ছড়াবে। ব্ল্যাক ম্যাজিকের দিকে এই মুহূর্তে কোনো যাবে না, নতুন করে হবে না, আর যেটা পুরনো করে আছে সেটা কিন্তু তার সেই রকমই থাকছে। মানে মানে সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। সেটা তো তার আপনার রোগ হয়েছে, ট্রিটমেন্ট করতে হবে। বেরানো অমনি যে একটা ব্ল্যাক ম্যাজিক এমন জিনিস না, আপনার উপর যদি প্রয়োগ হয়ে যায়, সেটাকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের থেকে উদ্যোগ নিয়ে ঠিক না করছেন না, সে কিন্তু অনেক দিন ভোগাতে থাকে। আমি রিসেন্ট অনেকগুলো ফোন পাচ্ছি, তারা সবাই বলছে যে এই মানে ব্ল্যাক ম্যাজিকের বিষয় নিয়েই বলছে। তো আজকাল এই ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা আমি এর আগেও এপিসোডে বলেছি, মানে আমার যতদূর খেয়াল পড়ছে 2-3 মাস আগে এপিসোডেও বলেছি যে কেন ব্ল্যাক ম্যাজিক করেন। বুঝতে পারছি রাগ হচ্ছে, এ হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু তার মানে ব্ল্যাক ম্যাজিক, একটা ব্ল্যাক ম্যাজিক যদি আপনার উপর, মানে আপনি যদি কারোর উপর করেন, তো আপনি মানে 11টা জন্ম আপনার কিন্তু দূষিত হচ্ছে তাতে, এবং আপনার উপর যে করেছে তার সাথে আপনি মানে কি করবেন, তাকে তো আপনি জানতেও পারবেন না, অনেক ক্ষেত্রে বুঝতেও পারবেন না। তো আপনি নিজেকে যদি সেখান থেকে বের করতে হয়, অনেকে আবার যাদের ব্ল্যাক ম্যাজিক হয়েছে না, তাদের এইরকম একটা মাইন্ডসেট চলছে তাদের, যে ও ঠিক আছে, আমার জীবনে বোধহয় আমি কিছু ভুল করেছিলাম, সেই কারণে হয়েছে, ঈশ্বর আছেন, আমার যতদিন ভোগ চলবে আমি ভুগে নেই, তারপর যেদিন যাওয়ার সেদিন যাবে। মানে আমি জানি না, মানে হয়তো তিনি এতটাই তার উপর প্রভাব বিস্তার করে গেছে, বিষ এতটাই ঢুকে গেছে, তিনি মানসিকভাবে হোপলেস হয়ে গেছেন, যে ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন। কিন্তু এক্স্যাক্টলি মানে যদি বেরোনো না চেষ্টা করা যায়, তো বেরোনো যায় অটোমেটিকলি সময়ের সাথে সাথে। দেখুন, একটা জিনিস বলি, ব্ল্যাক ম্যাজিকের কিছু নিয়ম আছে, এটা ঠিক না, এই জায়গার থেকে ঠিক উল্টোভাবে ভাবতে হবে। দেখুন, ব্ল্যাক ম্যাজিক কিছু আছে, পূর্ণগ্রাস গ্রহণ হলে কিছু কিছু জিনিস আপন গতিতে কাটে, তবে সেটা খুব রেয়ার, সামান্য। কথাটা বুঝলেন? আপন গতিতে কাটার ব্যাপারটা যেটা বলছেন, কারণ আপন গতিতে তো আসেনি, কেউ একটা চাপিয়ে দিয়েছে বিষয়টা, সেই বোঝাটা যতক্ষণ না নামাচ্ছেন আপনি তো হালকা হচ্ছেন না। এক্স্যাক্টলি, এটা তো চাপানো। অনেকে ঈশ্বর প্রদত্ত এটা হয় না, এটাকে তাইলে জোর করে চাপানো হচ্ছে কেন? ঈশ্বর প্রদত্ত হলে তো কিছুই করার দরকার নেই, আমার যা ঘটার ঘটতো। এবারে যদি ঈশ্বর প্রদত্ত হতো আমি জানতে পারতাম কে করেছে, কেন করেছে। ঈশ্বর প্রদত্ত, সে তো জানিয়েই আসবে। কিন্তু গোপনে যারা করে, স্বার্থ সিদ্ধির জন্য করে। যদি ঈশ্বর প্রদত্ত হতো, আপনি কি জানেন, যিনি এই কাজটা করেন সাময়িকভাবে তিনি খুব আনন্দ পান, আমি একটা ক্ষতি করে দিলাম, আমি চরিতার্থ করছি না, আমি হিংসাটা সাময়িক। একদম তাই। আপনি কি জানেন, যে করেছে সবচেয়ে বেশি তারই ক্ষতি হয়, সেটা সে বুঝতে পারে অনেক পরে।
তৎক্ষণাৎ তো বোঝা যাবে না। আমি আপনাকে একটা থাপ্পড় দিলাম মানে আমি মারলাম আনন্দ, কিন্তু দেখা গেল আমি এই যে দোষটা করলাম এর যে ফলটা, এটা কিন্তু বড় কঠিন ফল। আজকে আমি আপনার এই চ্যানেলে বলে যাচ্ছি, যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অর্থাৎ কোনো ব্যক্তির কথা বলছি, আমি কোনো তান্ত্রিকের কথায় যাচ্ছি না, ব্যক্তি যদি ব্ল্যাক ম্যাজিক করেন তার যেরকম পরবর্তীকাল খারাপ হয়, যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকটা করাচ্ছেন, মানে তান্ত্রিক হোক জ্যোতিষ হোক আমি যাই হোক, তাদের মৃত্যুটা পর্যন্ত ভালো হয় না, কারণ তারা অনেক মানুষের ক্ষতি করছেন। তাদের মৃত্যুটা পর্যন্ত ভালো হয় না, মৃত্যুটাও হয় যন্ত্রণাদায়ক। অনুরোধ করব, ব্ল্যাক ম্যাজিক কাউকে করবেন না, কারুর দ্বারাও করবেন না, সতর্ক থাকুন। আমি রিসেন্ট বেশ কিছু ফোন কল পেয়েছি বশীকরণের জায়গা থেকে, তো সেই জায়গা থেকে সম্পূর্ণ তাদের বারণ করতে হয়েছে এবং ইদানিংকালে বাড়ছে। যারা দেখছেন, আমিও চাইছি যে এটা নিয়ে আলোচনার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা করুন না করুন, কথা শুনুন না করুন, যা খুশি করুন, কিন্তু ব্ল্যাক ম্যাজিক এবং বশীকরণের জন্য দয়া করে ফোন করবেন না, কেননা ওই ফোনটা ধরতে গেলেও 5 মিনিট সময় নষ্ট হয়ে যায়, ওসব মগজমারির দিকে সময় দেব না। আচ্ছা, আমরা তারপরের ঘরে চলে যাই, অষ্টম জায়গায় চলে যাই। অষ্টম স্থল মারক বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে ঘরটা মারক বলে আমরা নামটা বলি, কিন্তু আমাদের জ্যোতিষে আগে জানতে হবে প্রকৃতপক্ষে মারক দুটো জায়গা, দ্বিতীয় আর সপ্তম। আচ্ছা, আমরা একটু স্পিডে যাব আলোচনা। হ্যাঁ, অষ্টমকে, ষষ্ঠ অষ্টম দ্বাদশকে আমরা বাধক বলবো। এই জায়গায় কিছু বাধা দেবে আপনাকে। হ্যাঁ, এখানে গুপ্ত কিছু ভাবা হয় এই জায়গায়, একদম একটু বিদেশ সংক্রান্ত বিষয়টা ভাবা যায় একদম এই জায়গা থেকে, অপযশ বদনামও কিছুটা আসছে। তো সেই জায়গায় দেখা যাচ্ছে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি পড়ে থাকার সুবাদে আপনারা দেখবেন একটু আধ্যাত্মিকতার প্রতি হয়তো আকৃষ্ট হয়ে যাবেন, গোপনে কিছুটা মন টানবে। আচ্ছা, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, বেশ ভালো হবে সেটা। আমরা এরপরে নবম হাউসে, নবমের অধিপতি হচ্ছেন শনি একাদশে। হ্যাঁ, ভাগ্যের অধিপতি একাদশে, ভাগ্যের সহায়তায় আপনি পাচ্ছেন এবং যথেষ্ট লাভবান জায়গা থেকে, যেহেতু একাদশে, হ্যাঁ একাদশে আছেন। দশম জায়গায় আছে রাহু, এই তো মারাত্মক জায়গায় চলে এসেছেন। যারা একদম বিদেশ রিলেটেড কাজে যারা যুক্ত আছেন, তাদের যেতে চাইছেন, বিদেশে আছেন, বা এই জায়গাটা তার প্রিয় ঘর একটা, কুম্ভ রাশির জায়গা, একদম প্রিয় ঘর, বায়ুতত্ত্বের ঘর, উনি বায়ুতত্ত্বের গ্রহ। বিমান সংক্রান্ত কার্যকলাপে যারা যুক্ত, খুব ভালো সময়। যারা টেকনিক্যাল লাইন, মোবাইল, ল্যাপটপ, মানে আপনাদের এই সব আধুনিক যন্ত্রাংশ, তাদের ক্ষেত্রে খুব শুভ সময় চলছে। এই সব জায়গায় যারা কাজ করছেন তাদেরই সময় এই সময়টা। কিন্তু যাদের এই সময়ের সাথে সময় মিলছে না, তাদের জন্মছক দেখানোর সময়। হ্যাঁ, এইটাকে সময় হাতের বাইরে বেরিয়ে যাবে। সেই বলছি, 12টার সময় ভাত রান্না হয়ে খাবার রেডি, আপনি হয় খেতে পারছেন না, দাঁতের যন্ত্রণা, বা সময়ে উপস্থিত হতে পারেননি, সে দায় কিন্তু রাহুর নয়, আপনার। অতএব আপনি তড়িঘড়ি সিদ্ধান্ত নেন। আচ্ছা, একাদশ হাউসে আমরা শনি নিয়ে কথা বলেই নিয়েছি। দ্বাদশ জায়গায় আমাদের, দ্বাদশ তো ব্যয়স্থল, তার অধিপতি চতুর্থে। দেখুন, পারিবারিক কারণে কিছু ব্যয় হতে পারে, সম্পর্কের কিছু ব্যয় হতে পারে। পরিবার মানে তো সবাই মিলে জুলে, একটু সম্পর্কে বা পরিবারের পেছনে কিছু খরচ, গাড়ি কেনার পেছনে খরচ হতে পারে, গাড়ি সারানোর পেছনে কিছু খরচ হতে পারে। এমনিতেই বৃষ রাশির যারা মানুষ আর কি, তারা পারিবারিক জায়গা থেকে তাদের, মানে পরিবারের যে দায় দায়িত্ব নেওয়া, পারিবারিক জায়গা থেকে তাদের যে দৃষ্টিভঙ্গি, তো সব জায়গা থেকে যদি দেখা যায় তাহলে একটু পারিবারিক জায়গায় একটু হালকা টেনশন আছে, বাদবাকি জুলাই মাস বৃষ রাশির জন্য ফাটাফাটি, একদম ফাটাফাটি একটা মাস। যে কয়েকটা রাশি, শুনুন, জুলাই না, পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে থাকুন, বেশ কয়েকটা রাশি এই 25 সালে জীবনের পরিবর্তন ঘটে যাবে। তাদের মধ্যে বৃষ রাশি একটি, পরবর্তী ক্ষেত্রে পরপর বলবো। বেশ বেশ বেশ, কারণ এখানেও তো আমাকে একটা রাখতে হবে না, একদম তাই, মিলিয়ে নেবেন। বৃষ রাশি করবেন, নিজেকে দাঁড় করানোর একটা বড় সুযোগ। হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলী যদি কিছুটা খারাপ থাকে, দেখুন গোচর তো আমরা বলছি 1 মাসের জন্য, আপনার জন্মকুণ্ডলীকে অবশ্যই দেখে নিন, বিচার করিয়ে নেন, যদি কোনো ঠিকঠাক করার থেকে করিয়ে নেন, কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক, বলিছে সোনার গড়ি টিক টিক টিক। আচ্ছা, আমি টিক টিকটা আমাকেও বলছে যে এখানে কিন্তু একটু বিরতি দিতে হবে। বাকি আপনারা আজকের এপিসোড দেখার পর ঠিক 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 কমেন্ট করবেন কিনা সেটা আপনাদেরকেই
থাকলো আপনাদের কাছেই সেই জায়গাটা। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে। 365 এপিসোড, 365 এপিসোড আপনি শুনুন। ঠিক 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 যেমন হবে, টিক 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 যেমন হবে, জীবনের অনুভবটাও না আপনি পাবেন মা নর্মদার কৃপায়, ভোলে বাবার কৃপায়। চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।